সুপ্রিয় শ্রোতা, ডিফারেন্ট অপিনিয়ন পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। আজকের অতিথি মঞ্জুরুল আহসান বুলবুল, সিনিয়র সাংবাদিক, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় তার সমান বিচরণ। দেশের প্রথম বেসরকারি টেলিভিশন ইটিভিতে ছিলেন সরব, দায়িত্ব পালন করেছেন এটিএন বাংলাতেও। সাংবাদিক ইউনিয়নের নেতৃত্ব দিয়েছেন অনেক দিন, আন্তর্জাতিক মিডিয়া সংগঠনের সঙ্গেও যুক্ত, টকশোতেও অতি চেনা মুখ। করোনা মহামারী অনেক কিছুই তছনছ করে দিয়েছে, আপনি জানেন। অর্থনীতি বিপর্যস্ত, দিনের পর দিন, মাসের পর মাস মানুষ ঘরে বন্দি। এজন্য তৈরি হয়েছে ঘরে ঘরে এক ধরনের অস্থিরতা। মানুষ বাঁচার তাগিদে লড়াই করছে, বিপদও ডেকে আনছে। সরকার এখানে যতটা না প্রস্তুত, মানুষ ততটা অপ্রস্তুত বলেই মনে হচ্ছে। জীবনকে তুচ্ছ করে জীবিকার সন্ধানে মানুষ হন্য হয়ে ঘুরছে। আপনি তো এদেশের সিনিয়র সাংবাদিক, আপনি তো মানুষের নারীর খবর জানেন। আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? দেখেন, এটা একটা জাতীয় দুর্যোগ, একটা বৈশ্বিক মহামারী। বাংলাদেশেও তার বাইরে এরকম বলার কোনো কারণ নাই। তবে যেভাবে শুরু থেকে প্রস্তুতি এবং সমন্বয় করে কাজগুলি করার দরকার ছিল, আমরা এক একটি ধাপে এসে দেখছি সেখানে কোনো কিছু সমস্যা আছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনাকে, যে এই বৈশ্বিক মহামারী যখন চায়নাতে ছড়িয়ে পড়লো, বিভিন্ন দেশে ছড়িয়ে পড়লো, তখন আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশের সংবাদপত্রগুলিতে একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। সেই বিজ্ঞাপনে এই মহামারী সম্পর্কে সতর্ক করে দিয়ে বলা হয়েছিল যে বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে যাদের এত শয্যার হাসপাতাল, তাদের এত পার্সেন্টেজ, মানে একটা সার্টেন পার্সেন্টেজ সিট এই করোনার রোগীদের জন্য রাখার জন্য। এখন এসে মনে হচ্ছে যে তখন আমাদের স্বাস্থ্য দপ্তর বুঝতেই পারে নাই যে একটি সাধারণ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা করা যাবে না, তাদের জন্য বিশেষায়িত হাসপাতাল লাগবে, বিশেষায়িত চিকিৎসক লাগবে। তো এটি হলো একটি বিষয়টি না বোঝার চিত্র। এবং পরবর্তীকালে যখন বিদেশিরা আসলো, বিদেশ থেকে প্রবাসীরা আসলেন সেই সব দেশের দুর্যোগের অঞ্চল থেকে, তাদেরকে যেভাবে আমাদের কোয়ারেন্টাইন করার কথা, যেভাবে হোম কোয়ারেন্টাইনে নেওয়ার কথা, যেভাবে সামাজিক যোগাযোগ সামাজিক যোগাযোগ থেকে তাদেরকে বিচ্ছিন্ন রাখার চেষ্টা, সেখানেও খুব কড়াকড়ি ছিল না। শেষের দিকে যখন শিবগঞ্জে ছড়িয়ে পড়লো, শীতপুরে ছড়িয়ে পড়লো, তখন ওই এলাকাটিকে লকডাউন করা হলো। তার পরবর্তীকালে কি হাসপাতাল, কি চিকিৎসা, কি চিকিৎসকদের স্বাস্থ্য সামগ্রী, এই সব মিলিয়ে যদি আমরা দেখি যে এটি একটি সমন্বয়হীনতার মধ্যে দিয়ে গিয়েছে। কিন্তু ধীরে ধীরে সমন্বয়টা এসছে এবং প্রথম দিকে এটিকে শুধুমাত্র একটা স্বাস্থ্য সমস্যা হিসেবে দেখবার চেষ্টা করা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে যখন দেখা গেল যে স্বাস্থ্য সমস্যা না, এটা আসলে সার্বিক সমস্যা, এর সাথে অর্থনীতি জড়িত, রাজনীতি জড়িত, মানুষের জীবন জীবিকা জড়িত, তখন আমরা আস্তে আস্তে এগোতে লাগলাম। এখন আমরা যখন বিভিন্ন পটভূমিতে আগাই, বিভিন্ন জায়গাটাতে আগাই, তখন মনে হয় সমন্বয়হীনতার চিত্র। একেবারে শেষে যদি আমরা 10ই মেতে এই যে শপিং মলগুলি খুলে দেওয়ার ঘোষণা, ছোট ছোট বাজারগুলি খুলে দেওয়ার ঘোষণা, সেটি আমরা দেখলাম। আবার বড় বড় শপিং মলগুলি বন্ধ করার দেখলাম, গার্মেন্টস এদের খুলে দেওয়ার সিদ্ধান্ত দেখলাম, আবার বন্ধ করার ঘোষণা দেখলাম, আবার খুলে দেওয়ার সিদ্ধান্ত দেখলাম। আমি সবশেষ যে কথাটি পর্যায়ে বলার চেষ্টা করি, যেমন এখন ঈদ উপলক্ষে গ্রামে, ঢাকা থেকে বা বড় শহর থেকে মানুষ বাড়িতে যাবে, এটি উৎসবের একটি বড় আয়োজন। কিন্তু এইবারের এই উৎসবের আয়োজন কিন্তু সেরকম না, কারণ সারা পৃথিবীর অভিজ্ঞতা বলছে যে এই সামাজিক সংক্রমণ যখন শুরু হয়, তখন কি আন্তর্জাতিক, কি অভ্যন্তরীণ যে ভ্রমণ প্রবাহ, সেটাকে নিয়ন্ত্রণ করতে হয়। আমেরিকা সেটা পারে নাই। প্রায় আমেরিকা জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যে হিসাব দেখাচ্ছে বিশ্বের ট্রাভেল ডাটা, প্রায় 40 লক্ষ পর্যটক আমেরিকা ঢুকেছে এবং পরীক্ষা ছাড়া, আইসোলেশন ছাড়া, কোয়ারেন্টাইন ছাড়া, তার ফলাফল তারা দেখছে। ইটালিতে আমরা দেখেছি যে একটা বড় ফুটবল ম্যাচ কেন্দ্র করে স্পেন এবং ইটালিতে সেটি ছড়িয়েছে। এমনকি চীনেও আমরা দেখেছি যে চীনে যখন ওয়ানে প্রথম ঘটনাটি ধরা পড়লো এবং তারা যখন বুঝতে পারলো যে সামাজিক সংক্রমণ হতে পারে, তখন দুই থেকে তারা খুব সাফল্যের সঙ্গে করতে পারলো। তারা ওয়াহানকে একদম পুরোটা ব্লক করে দিল, লকডাউন করে দিল। আর চীনের যে অভ্যন্তরীণ যোগাযোগ, সেটাও তারা বন্ধ করে দিল। তাদের সবচেয়ে বড় উৎসব যে নিউ ইয়ার্স ফেস্টিভ্যাল, সেটাও তারা বন্ধ করে দিল। কিন্তু আমরা সেটি পাচ্ছি না, আমরা এইসব দেখেও পাচ্ছি না। আমাদের সামাজিক সংক্রমণ শুরু হয়ে গেছে। আমাদের নারায়ণগঞ্জ থেকে লোক যাচ্ছে দিনাজপুরে, গাজীপুর থেকে লোক যাচ্ছে টাঙ্গাইলে, ঢাকা থেকে লোক যাচ্ছে রংপুরে। এইভাবে সামাজিক সংক্রমণ হচ্ছে এবং এর মধ্যে আমাদের ঈদের আয়োজন। যাত্রী কল্যাণ সংস্থা সমিতি বলেছে যে ঈদের আগের 10 দিন এবং পরের 10 দিন কারফিউ দেওয়া,
সেটা কেউ এই কথা শুনছে না। গাজীপুরের মেয়র বলছে যে আমার গাজীপুরের 10টি রাস্তাতেই 2.5 লক্ষ থেকে 10 থেকে 15 লক্ষ লোক ঘোরাফেরা করে, সেখানে 10 দিনের জন্য কারফিউ দেওয়া হোক। গাজীপুরের এসপি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে বললেন যে গার্মেন্টস মালিকরা কথা বলছেন একরকম, কাজ হচ্ছে একরকম, কিন্তু হচ্ছে না। কাজেই সামাজিক সংক্রমণের কথা আমরা বলছি, কিন্তু সামাজিক সংক্রমণ রোধ করার জন্য যে আয়োজন, সেই আয়োজনটা আমরা বন্ধ করতে পারছি না। এটাকে কি আপনার সমন্বয়হীনতা, নাকি আমাদের প্রস্তুতির অভাব, নাকি আমাদের চূড়ান্তভাবে আমরা আসলে বুঝতেই পারি না যে আসলে সংকটটা কি এবং কোথায় যাবে? আমার মনে হয় যে সমন্বয়হীনতা একটা বড় কারণ। আরেকটা হচ্ছে যে আমরা যখন একটা এলাকা, যেমন নারায়ণগঞ্জে যখন সবচেয়ে আক্রান্ত এলাকা হলো, তার আগে আমরা বুঝতেই পারলাম না নারায়ণগঞ্জে কি হচ্ছে। কাজে আমি আমার একটা লেখায় লিখেছি যে আমরা মানে সংক্রমণের সমস্ত দুয়ার খোলা রেখে আমরা চিকিৎসার নানা আয়োজন করবার চেষ্টা করছি, মৃত্যুর সব আয়োজন খোলা রেখে আমরা জীবনের জয়গান গাওয়ার চেষ্টা করছি। কিন্তু কোথায় যেন একটা গোলমাল হয়ে গেছে। যদিও আমরা একটা রেড জোনে বাস করি, আমরা পরীক্ষা নিরীক্ষা করছি নানাভাবে, কিন্তু কোথায় যেন একটা গোলমাল। আপনার কি মনে হয়? না, একটা সমন্বয়হীনতা আছে বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন পর্যন্ত প্রায় 2.5 থেকে 3 মাস হয়ে গেল আমরা টেস্টের জায়গা থেকে পিছিয়ে থাকলাম। এখন পর্যন্ত আমরা দৈনিক 10,000 টেস্টেও পৌঁছাতে পারি নাই। কাজেই নো টেস্ট নো পেশেন্ট, কোনো পরীক্ষা নেই, কোনো রোগী নাই। কম পরীক্ষা কম রোগী, বেশি পরীক্ষা বেশি রোগী, এটি তো আমাদের অঙ্কের হিসেব আমরা দেখছি। কাজেই প্রথম জোর দেওয়া যেটি আন্তর্জাতিক যে অভিজ্ঞতা, সেটা আমরা দেখছি যে সংক্রমণের নাম্বারটা যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে হাসপাতালের ফ্যাসিলিটি এবং মৃত্যুর হারও আপনি নিয়ন্ত্রণ আনতে পারবেন। আর সংক্রমণ যদি বাড়তেই থাকে, তাহলে পরে হাসপাতালের সুযোগ সুবিধা দিয়ে এই চিকিৎসা দেওয়া এবং পরবর্তীকালে মৃত্যুর হার ঠেকানো খুব কঠিন হবে। কাজে আমরা একেবারে সাম্প্রতিক সময়েও সংক্রমণের হার বাড়ার আয়োজন যেমন করেছি, তেমনি পরীক্ষার আয়োজন আমরা এগোতে পারি নাই। শুরুর দিকে এটা একটিমাত্র সংস্থার কাছে ছিল, পরবর্তীকালে বিভিন্ন জায়গায় দেওয়া হলো, সেটি আবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণের মধ্যে রাখা হলো, পরবর্তীকালে বেসরকারি পর্যায়ে উন্মুক্ত করা হলো। কিন্তু যারা এই দায়িত্বগুলি গ্রহণ করলেন, তারাও খুব সফলভাবে এটা করতে পারলেন, মরা হলো না। মানে রোগী মারা যাওয়ার পরে টের পাওয়া যাচ্ছে, পরীক্ষার রিপোর্ট আসছে। ডক্টর আনিসুজ্জামানের কথাই শোনেন, তিনি ঢাকার একটি বড় হাসপাতালে ছিলেন, পরবর্তীকালে সম্মিলিত সামরিক হাসপাতালে গেলেন। এই দুইটি বড় হাসপাতালে কিন্তু জানাই গেল না যে উনি করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি মারা যাওয়ার পরে জানা গেল তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি যদি করোনার রোগী হয়েই থাকেন, তাহলে প্রথম যে হাসপাতালে ছিলেন সেখানেও তো একটা ঝুঁকির জায়গা তৈরি হয়েছিল। কিন্তু পরে যে সম্মিলিত সামরিক হাসপাতালে গেলেন, সেখানে তো একটা ঝুঁকির জায়গা তৈরি হলো। কিন্তু এই সমন্বয়হীনতা আছে, এবং এটি নিয়ে মানুষের মধ্যে অসন্তোষ আছে, এই বিষয়ে খুবই সন্দেহ নেই। আচ্ছা, যাই হোক, করোনা ভাইরাস বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থার কি পরিবর্তন আনবে বলে আপনি মনে করেন? গোটা পরিস্থিতি, বিশ্ব পরিস্থিতিকে যেমন পাল্টে দিবে, বাংলাদেশের পরিস্থিতি অবশ্যই পাল্টে দিবে এই অর্থে যে একটা হচ্ছে আমাদের অর্থনীতির গত কয়েক বছরের যে ধারাবাহিক যে অগ্রযাত্রা, আমরা প্রবৃদ্ধির অগ্রযাত্রা দেখেছিলাম, সেটাকে আমরা বড় একটা ধাক্কা খাবো। এবং সেটি ইতিমধ্যেই যদিও পরিস্থিতি, এখন ইকোনমিক্সের যে রিপোর্ট 66টি দেশের যে অর্থনৈতিক সূচক, তার মধ্যে বাংলাদেশের অবস্থানটা ভালো, ভারত এবং চায়নার সাথে এগিয়ে আছে। কিন্তু যদি এটা দীর্ঘমেয়াদী হয়, এই অবস্থান ধরে রাখা যাবে কিনা, এটি একটি। দ্বিতীয় হচ্ছে মানুষের জীবন জীবিকার জন্য এখন যে আমরা কিছু আর্থিক প্রণোদন, আর্থিক সহায়তা দিচ্ছি, এটি দীর্ঘমেয়াদে পারা কতটা সহজ হবে, সেই হিসেব নিকেশ এখনো করা দরকার। একটি ইতিবাচক দিক যে আমাদের হাওর অঞ্চলের বোরো ধানের ফসলটা আমরা সঠিকভাবে ঘরে তুলতে পারলাম। আমরা যদি সফলভাবে আমন ধানটাও তুলতে পারি, তাহলে পরে হয়তো খাদ্য নিরাপত্তার জায়গাটা তৈরি হবে। কিন্তু ব্যবসায়ী মহল, ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী এবং যারা বেকার এবং খণ্ডকালীন ব্যবসা করেন, খণ্ডকালীন আয়ের উপর যাদের নির্ভরশীল, তাদের জীবনের একটা বড় পরিবর্তন হবে এবং তারা একটা বড় ধাক্কার মধ্যে পড়বে। এরা মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত থেকে হতদরিদ্রের দিকে নেমে যাবে বলে অনেক অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন, এবং আমিও তাই মনে করি। তারপর আমাদের যে বড় প্রকল্পগুলি, যেগুলিতে আমাদের বড় পরিমাণ আর্থিক বিনিয়োগ করা হয়েছে, সেটির বিলম্বিত সময় এবং দীর্ঘ সময় ধরে কাজ না করার কারণে খরচ বাড়বে, এবং এই প্রকল্পগুলি শেষ করতে গেলে যে আর্থিক যোগান আসবে, সেটি আমাদের অর্থনীতির উপর একটা বড় চাপ হবে। প্রবাসীরা যে রিমিটেন্স পাঠাতেন, তাদের অধিকাংশই দেশে চলে এসেছেন, তারা আবার ফিরতে পারবেন কিনা, রিমিটেন্সের সেই যেটা আমাদের অর্থনীতির একটা বড় চালিকা শক্তি, সেটি আমরা ধরে রাখতে পারবো কিনা, সেটি একটা শঙ্কার বিষয়। গার্মেন্টস
গত বছর মানে এই বছরের জুন পর্যন্ত যে হিসেব তাতে তুলনামূলকভাবে খারাপ নাই, কারণ তাদের $42 বিলিয়ন বিজনেসের মধ্যে প্রায় 33-34 বিলিয়ন 35 বিলিয়নের মতো হয়েছে। কিন্তু এই অর্ডার গুলি আমরা দিয়ে সেই খাতের টাকাগুলি আনতে পারবো কিনা, নতুন অর্ডার কিভাবে পাবো, সেটার একটা বড় সমস্যা আছে। কারণ আমরা দেখছি বিশেষ করে গার্মেন্টস সেক্টরে আমাদের যে বড় দুই প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম এবং কম্বোডিয়া খুব সাফল্যের সঙ্গে তারা এই পরিস্থিতি মোকাবেলা করেছে এবং তাদের অবস্থান আমাদের চাইতে খুব সংহত। তাদের বিশ্ববাজার উন্মুক্ত হলেও আবার নতুন করে কি চায়না, কি ভিয়েতনাম, কি কম্বোডিয়ার সঙ্গে লড়াই করে আমাদের পোশাক শিল্প খাত কতটা দাঁড়াতে পারবে সেটা বলা মুশকিল। কাজে আতঙ্কের অনেকগুলি জায়গা আছে। জীবনযাত্রা পরিবর্তন হবে, মানুষের আয়ের জায়গাটাতে একটা বড় ধাক্কা লাগবে। কাজেই এই আশঙ্কার মধ্যেই আমাদের আরো কিছুদিন থাকতে হবে। আমার মনে হয় যে আগামী 1-2 মাসের পরিস্থিতিটা বোঝা যাবে যে আমরা কোথায় যাবো। জাতীয় বাজেট করা হয়েছে, আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি আমি দেখলাম কালকে করা হয়েছে, কিন্তু হতাশার কারণ হচ্ছে সেখানেও স্বাস্থ্য খাতকে রাখা হয়েছে 7 নম্বরে। স্বাস্থ্য খাতের যে ভঙ্গুর অবস্থা, সেখানে সড়ক পরিবহন খাত, উন্নয়ন খাতগুলো বুঝে 1 নম্বরে রাখা হয়েছে, এদিকে স্বাস্থ্য খাতকে রাখা হয়েছে 7 নম্বরে। তার মানেটা হচ্ছে যে আমাদের আমরা জীবিকার জায়গাটাতে, উন্নয়নের জায়গাটাতে বড় গুরুত্ব দিচ্ছি, কিন্তু জীবনের জায়গাটাতে প্রস্তুতি বোধ হয় এখন পর্যন্ত আমরা খুব ভালোভাবে নিতে পারি। এখন কেউ কেউ বলছেন যে স্বাস্থ্য খাতে যে দুর্নীতি হয় তা যদি কমানো যেত, পুরোপুরি বন্ধের কথা বলছি না, কমানো যেত, তাহলে হয়তো বা আজকের এই স্বাস্থ্যের এই বেহাল দশা হতো না। আপনার কি মনে হয়? নিশ্চয়ই স্বাস্থ্য খাত, বিদ্যুৎ খাত, এটা তো বলাই আছে যে আমাদের এই ক্ষেত্রগুলিতে যে দুর্নীতির পরিমাণ সেটি যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে একটা বড় সাশ্রয় আমরা করতে পারতাম। সেটি সেটি সেই বিষয়ে কোনো সন্দেহ নাই। এটি খুবই সত্যি কথা যে আমাদের বিভিন্ন খাতওয়ারি যে দুর্নীতির চিত্র দেখে আমরা, সেই খাতওয়ারি দুর্নীতির একটা অংশ যদি কমানো যায়, সেটির জন্য তো একটা বড় ধরনের সমন্বিত উদ্যোগ যেমন দরকার, একটা কঠোর সুশাসন দরকার, এবং এটি শুধুমাত্র নীতি নির্ধারক পর্যায়ে না, মাঠ পর্যায়েও সেই শাসনটা নিশ্চিত করা দরকার। দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদের কঠোর শাস্তিবিধান যেমন দরকার, সামাজিক সচেতনতা বৃদ্ধি, সবগুলি একসঙ্গে দরকার। এই সময় যে মিডিয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, প্রিন্ট বলি বা ইলেকট্রনিক বলি, এই সংকট কিভাবে কাটিয়ে উঠবে মিডিয়া? মিডিয়া খুবই জটিল পরিস্থিতির মধ্যে পড়েছে এবং এটি দীর্ঘমেয়াদী হবে। মিডিয়ার প্রথম সংকট তৈরি হয়েছে যে মিডিয়া নতুন পরিস্থিতিতে কিভাবে টিকে থাকবে। একটি হচ্ছে যোগ্যতার প্রশ্ন, আরেকটি হচ্ছে ব্যবসায়িক দিককার প্রশ্ন। যেমন ধরেন এই গত 2 মাস 2.5 মাসে এই অবস্থাটা চূড়ান্ত ভাবে প্রমাণিত হয়েছে যে আগামী দিনের মিডিয়া হবে প্রযুক্তি নির্ভর। প্রযুক্তির বাইরে গিয়ে কি প্রিন্ট মিডিয়া, কি ইলেকট্রনিক মিডিয়া অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর না হয়ে তারা টিকে থাকতে পারবে না। অর্থাৎ আমাদের মাল্টিমিডিয়া স্কিল গণমাধ্যম কর্মীর দরকার হবে। আর করোনা কালটা চলে গেলে এই বিষয়টি আরো স্পষ্ট হবে। কাজে সেই জায়গাটাতে আমাদের দক্ষ জনগোষ্ঠীর একটা অভাব হবে বলে আমি মনে করি। তবে দ্রুত আমরা কাটিয়ে উঠতে পারবো যদি যারা মিডিয়া পরিচালনা করেন তারা যদি বিনিয়োগ করে। অনেকের তো ধারণা যে মিডিয়া হাউস বন্ধ হয়ে যেতে পারে অনেক। হ্যাঁ, মিডিয়াতে হাউস তো ইতিমধ্যেই তো বন্ধ হয়ে গেছে। কলকাতাতে আমাদের পার্শ্ববর্তী দেশ বন্ধ হয়ে গেছে। ঢাকায় তো 12 জুন পত্রিকাতে চলে যেতে হয়েছিল অনলাইনে, আবার তাকে আসতে হলো প্রিন্ট মিডিয়াতে। ইন্ডিপেন্ডেন্ট, ডেইলি ইন্ডিপেন্ডেন্ট অনলাইনে চলে গেছে। ক্ষুদ্র ক্ষুদ্র অনেক পত্রিকা বন্ধ হয়ে গেছে। কাজে এই যে মিডিয়ার আরেকটা সংকট যেটা আমি বলছিলাম, যেটি হচ্ছে আজও মিডিয়া টিকে থাকতে পারবে কিনা। কারণ হচ্ছে বিজ্ঞাপনের সংকট, কারণ হচ্ছে পত্রিকার ডিস্ট্রিবিউশনের সংকট। অন্তত 25 থেকে 27টি জেলায় কোনো পত্রিকা যাচ্ছে না আনুষ্ঠানিকভাবে। ঢাকাতেও পত্রিকা বিতরণ হচ্ছে অর্ধেকেরও কম, আরো বেশি কম হতে আমার মনে, আরো অনেক কম হবে মনে হচ্ছে। অর্থাৎ পত্রিকার বিতরণ ব্যবস্থা যাচ্ছে না। টেলিভিশনগুলি হয়ে হচ্ছে শুধুমাত্র করোনা নির্ভর খবরে, কোনো বিষয় বৈচিত্র্য সেখানে থাকছে না। কাজে মিডিয়ার সঙ্গে একদিকে থাকা লড়াইয়ের মধ্যে একদিকে কন্টেন্টের, একদিকে প্রযুক্তির, আরেকদিকে হচ্ছে ব্যবসায়িকভাবে টিকে থাকার লড়াই। সরকারি বিজ্ঞাপন অপ্রতুল এবং টেলিভিশনে তো সরকারি বিজ্ঞাপন নাই। পত্রিকার প্রিন্ট মিডিয়াগুলির অনেক টাকা সরকারের কোষাগারে জমা আছে, সেই তুলনায় যে অর্থ ছাড় দেওয়া হয়েছে সেটা খুব বেশি মাপেন না। সেই জন্য আমরা সাংবাদিকদের পক্ষ থেকে একটা অনুরোধ করেছিলাম 2-3টি কাজ করা। একটি হচ্ছে মিডিয়ার যারা মাঠে কাজ করছেন সাংবাদিকরা, তাদের জন্য কিছু ব্যবস্থা, প্রণোদনার মতো ব্যবস্থা করা, যে একজন সাংবাদিক যদি মারা যায়, আক্রান্ত হয়, তাদের সুবিধার ব্যবস্থা করা। দ্বিতীয়ত আমরা বলেছিলাম যে গণমাধ্যম খাতে কিছু প্রণোদনা দেওয়া। গতকাল আমরা দেখলাম যে
বিজ্ঞাপনের সংস্থাগুলো এই দাবি করেছে আমাদের মতেই। সেটি হচ্ছে মিডিয়ার হাউস যাতে পরিচালনা করেন তারা যদি যে কাজটি উঠতে পারেন তাদেরকে খুব স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ দেওয়া যেতে পারে, যে তারাই মিডিয়াটিকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করবে। তাই পরবর্তীকালে সংকট চলে গেলে সবার সঙ্গে, বিশেষ করে মালিক সমিতি, বিশেষ করে সম্পাদক সমিতি যারা আছেন তাদের সঙ্গে বসে যে এই মিডিয়াগুলিকে সরকারের কিভাবে সহায়তা করতে পারে, দুইভাবে সহায়তা করতে পারে। একটা হচ্ছে সরকারের বিজ্ঞাপনের হার কিন্তু সেটা বাড়ানো, সরকার বিজ্ঞাপনের পরিমাণ বাড়ানো, সার্কুলেশন ব্যবস্থায় যারা কাজ করেন, হকার এজেন্ট যারা আছেন তাদেরকেও এক ধরনের সামাজিক শক্তি দেওয়া, যে তারা এই দুঃসময়ে তারা কর্মহীন হয়েছে এটি করা। টেলিভিশনগুলিতে সরকারি ঘোষণা বিনামূল্যে প্রচারিত হয় সেটিও সংবাদপত্রের মতো নির্ধারিত হার সরকার দিতে পারে। কাজে একদিকে হচ্ছে আর্থিক আয় বাড়ানো, আরেকদিকে হচ্ছে এই বিষয়বস্তু এবং প্রযুক্তির জায়গাটা বাড়ানো। এই সব কিছু যদি একসঙ্গে না করা যায় অনেক মিডিয়ার পক্ষে, সংবাদপত্রে হোক, টেলিভিশনের হোক, তাদের পক্ষে টিকে থাকা মুশকিল হবে। কিন্তু এটা তো দুঃখজনক হলো সত্য, মিডিয়া নেতৃত্বহীন। আর এই দুর্যোগময় মুহূর্তে যারা মিডিয়া নেতৃত্বে তারা কোনো ভূমিকাই রাখতে পারছেন না। মিডিয়ার মধ্যে আমাদের অনেক সংগঠন আছে এবং আমরা একটা আবার আমি আপনার সাথে একমত, দুঃখজনক দিক হচ্ছে সবাই নগদ প্রণোদনার দিকে ঝুঁকছেন। গোটা শিল্পটাকে নিয়ে ভাবেন এমন একটা সমন্বিত উদ্যোগ নেয়। যেমন ধরেন কালকে তথ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে সাংবাদিকদের কল্যাণের কাজ থেকে সেই দিক থেকে তারা 10,000 করে টাকা দেবেন, 2 কোটি টাকার মধ্যে বরাদ্দ করেছেন এবং যে এককালীন বরাদ্দ যে তাদেরকে দেওয়া হবে যারা চাকরি আছে বেতন পান না, যারা বেকার, যারা অসচ্ছল তাদেরকে দেওয়া হবে। ঠিক আছে, কল্যাণ টেবিল থেকে এরকম একটা উচিত দেওয়া হতে পারে, কিন্তু 1 মাস পরে কি হবে এই দিকে কোনো নজর নেই। 10,000 টাকা দিয়ে একজন সাংবাদিকের কতদিন চলবে, এটা হলো একটি। আরেকটি হচ্ছে গোটা শিল্পটাকে নিয়ে ভাবার যে জায়গাটি, যে শিল্পটা আদৌ টিকে থাকবে, যেটা টিকে থাকতে পারবে কিনা, সেই জায়গাটাতে বড় সংকট আছে। সেখানে সাংবাদিক ইউনিয়ন, সম্পাদক পরিষদ, মালিকদের সংগঠন, টেলিভিশন মালিকদের সংগঠন, আমি মনে করি তাদের সবারই এখন দ্রুত বসা উচিত। বসার মধ্যে দিয়ে একটা সমন্বিত পরিকল্পনা চিন্তা করা উচিত যে তারা কোন পথ ধরে এগোবেন। বাংলাদেশে যে কোনো মিডিয়ার সংকটের সময় এই কাজগুলি হয়েছে, আপনি খুব ভালো করে জানেন যে যখনই কোনো নতুন ওয়েলবোর্ড হয়েছে সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আমরা বলেছি যে আমাদের বেতন বাড়ানো হোক, আমাদের অন্যান্য ভাতা বাড়ানো হোক, তখন মালিকদের পক্ষ থেকে বলা হয়েছে বেতন ভাতা বাড়াতে কোনো অসুবিধা নেই, কিন্তু সাংবাদিকদের আয় তো বাড়াতে হবে। তখন তারা বলেছেন যে আমাদের তাহলে বিজ্ঞাপনের পরিমাণ বাড়ানো হোক, বিজ্ঞাপনের রেট বাড়ানো হোক। তখন কিন্তু সাংবাদিক ইউনিয়ন এবং মালিক একসঙ্গে কাজ করেছে। হ্যাঁ, মালিকদের যদি আয় না বাড়ে তাহলে শুধুমাত্র আমাদের সাংবাদিক কর্মচারীদের আয় বাড়লে পরে সাংবাদিক মালিক সেটা কিভাবে দেবে। আজকের আগামী দিনের যে সংকট টিকে থাকবে কিনা, টেলিভিশন টিকে থাকবে কিনা, এটি যদি নিশ্চিত না করা যায় তাহলে পরে এই সাময়িক প্রণোদনা দিয়ে হয়তো 1 মাস ভালো থাকা যাবে, কিন্তু চূড়ান্ত ভিতরে মিডিয়াকে নিয়ে, মিডিয়ার ভবিষ্যৎ নিয়ে খুব বেশি দূর এগোনো যাবে এটা আমি মনে করি না। আচ্ছা বুলবুল, আপনি তো একসময় মত প্রকাশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন রাজপথে, আমরা সচক্ষে দেখেছি তা। কিন্তু আমরা জানি মুক্ত সাংবাদিকতার প্রথম শর্ত হচ্ছে মুক্ত সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা। আপনার কি মত? অবশ্যই অবশ্যই, আমি সবসময় তথ্যের অবারিত প্রবাহে বিশ্বাস করি। আমি মনে করি যে এটি যেমন ধরেন অমর হোসেনের সেই বিখ্যাত উক্তি আমরা বারবার বলেছি যে একটি সমাজে যখন তথ্যের অবারিত প্রবাহ থাকে সেই সমাজে দুর্ভিক্ষ হয় না। এই কথা সংকটের বেলায় প্রচলিত। আর একটি সংকট বা এই করোনা সংকটে সরকারকে যুদ্ধে থাকতে হবে, সরকারকে রাষ্ট্রকে যুদ্ধে জয়ী হতে হবে এবং রাষ্ট্রকে যুদ্ধে জয়ী হতে হলে পরে এই যুদ্ধের লড়াইয়ের জন্য যারা শরীর আছে তাদেরকে একসাথে আনতে হবে। আমরা দেখেছি যে এখন প্যান্ডেমিক ঘোষণা করা হলো তখন একই সঙ্গে আরেকটি শব্দ আসলে দিন ঘটেনি। এখন তথ্যের 2 দিক থেকে সমস্যা হচ্ছে। একদিকে সমস্যা হচ্ছে অবারিত তথ্যের প্রবাহ কোথাও কোথাও নিয়ন্ত্রিত হচ্ছে, সঠিক তথ্য কোথাও কোথাও পাওয়া যাচ্ছে না। আবার উল্টো দিক থেকে উদ্দেশ্যমূলক তথ্য দিয়ে, গুজব দিয়ে তথ্যের জায়গাটাকে খুব কলুষিত করে ফেলা হয়েছে। এই জায়গাতে তথ্যের অবারিত প্রবাহ নিশ্চিত করা যেমন জরুরি, মত প্রকাশের জায়গাটি উন্মুক্ত করা যেমন জরুরি, এবং অন্যদিকে যারা অপতথ্য দিয়ে, গুজব দিয়ে পরিবেশকে ঘোলাটে করতে চায় তাদেরকে চিহ্নিত করাও জরুরি। কাজেই আমি সবসময় মনে হচ্ছে যে তথ্যের লড়াই করতে হবে তথ্য দিয়েই, অন্য কোনো অর্থ দিয়ে করা যাবে না। কাজে একটি মুক্ত সমাজে যদি আমরা এই সম্পদ থেকে নিয়ে আলোচনা করতে পারি, আমাদের কোথাও সীমাবদ্ধতা নিয়ে আছে সেটি নিয়ে আলোচনা করতে পারি, সেটি চূড়ান্ত বিচারে যারা নীতি নির্ধারক তাদের জন্য সহায়ক হয়। আমি যখন বলি যে একটা পরীক্ষা কেন্দ্র থেকে ভুল পরীক্ষা এসছে, এটি নিশ্চয়ই কাউকে অপমানিত করার জন্য না। এর মধ্যে দিয়ে আমরা বলতে চাই
যে এই পরীক্ষাতে যদি ভুল রিপোর্ট আসছে এবং এরকম ভুল রিপোর্টের ক্ষেত্রে যদি কোনো নীতি নেওয়া হয়, সিদ্ধান্ত নেওয়া হয়, সেটি আরো ভুল হবে। কাজে এই জায়গাগুলিতে অবারিতভাবে গণমাধ্যমকেই বলেন, চিন্তাশীল মানুষকেই বলেন, তাদের মত প্রকাশের সুযোগ দিতে হবে। নিশ্চয়ই যারা উদ্দেশ্যমূলক ভাবে গুজব ছড়াবে, অপতথ্য ছড়াবে, সমাজকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, নিশ্চয়ই তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। যে আমি মনে করি যে একটা সঠিক তথ্যের অবারিত প্রবাহ, সঠিক মতামতের অবারিত প্রবাহটা অবশ্যই নিশ্চিত করতে হবে। কিন্তু এই যখন অবস্থা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডিজিটাল সিকিউরিটি আইনের যত্রতত্র অপপ্রয়োগ হচ্ছে। এটি আমরা শুরুতেই বলেছিলাম যখন আইনটি হয় যে আইনের একটা অপপ্রয়োগের সম্ভাবনা আছে, তখন সে আইনমন্ত্রী এবং সেই সময়কার টেলিযোগাযোগ মন্ত্রী তারা আমাকে আশ্বস্ত করেছিল অপপ্রয়োগ হবে না। কিন্তু আমরা অত্যন্ত দুঃখজনকভাবে দেখছি অপপ্রয়োগ মানে খুব ব্যাখ্যারজনক অপপ্রয়োগ হচ্ছে। যে ধরনের শাস্তি যেতে হবে, যে ধরনের অপরাধের যেতে হবে, যে ধরনের ভুলের জন্য ডিজিটাল আইনের বড় বড় ধারাকে প্রয়োগ করা হচ্ছে, সেটি শুধুমাত্র অপপ্রয়োগ না, একদম ক্ষমতারও অপপ্রয়োগ। কারণ নরসিংদীর মতো একটি ছোট্ট জায়গায় একটি অনলাইনের টিভি স্থাপন হয়েছে, সেটার জন্য যখন ডিজিটাল সিকিউরিটি আইনের ধারায় মামলা করা হয়, তখন যদি মনে হয় যে একটি ছোট অপরাধের জন্য যদি আলোচনা করে বা সংবাদপত্রে বা গণমাধ্যমের সঙ্গে স্বাভাবিক নিয়মে সমাধান করা যেত, সেটিকে একটা বড় জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। আপনি জানেন ডিজিটাল সিকিউরিটি আইন নিয়ে সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীদের আপত্তি তো আছেই, এবং এই বছর ফেব্রুয়ারিতে সম্ভবত ২৪শে ফেব্রুয়ারিতে হাইকোর্টের একটা রুলও আছে যে ২৫ এবং ৩১ ধারা কেন সংবিধানের সাথে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না। এই নিয়ে ৪ সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল, কেউ কোনো জবাব দেন নাই। কিন্তু ওই হাইকোর্টের ওই রুলটি থাকার পরেও কিন্তু ২৫ ধারা এবং ৩১ ধারার অপপ্রয়োগ আমরা দেখছি। কাজে আমরা মানে অবস্থাটা এমন দাঁড়াচ্ছে যে আমার হাতে ক্ষমতা আছে, সেই ক্ষমতাটা প্রয়োগ দেখানোটা এখন জরুরি। সেই ক্ষমতাটার যে একটা মানে বিচারিক প্রয়োগ, মানে একটি মানে জুডিশিয়াল প্রয়োগ, সেই জায়গাটাতে আমি দেখছি না। কাজে আমি মনে করি যে ডিজিটাল সিকিউরিটি আইন মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে, বিশেষ করে গণমাধ্যমের সাংবাদিক কর্মচারীদের পেশাগত দায়িত্ব পালন করার ক্ষেত্রে একটি বড় হুমকির মতো হয়ে দাঁড়িয়ে আছে। এর অপপ্রয়োগের যে আশঙ্কা আমরা করেছিলাম, সেই অপপ্রয়োগ হচ্ছে, এবং সেই অপপ্রয়োগ বন্ধ করার জন্য খুব যে ভালো উদ্যোগ আমরা করছি না। সেই জন্য আমরা আমাদের পক্ষ থেকে আবার উদ্যোগ প্রকাশ করেছি, আইন মন্ত্রীকে বলেছি। কারণ ডিজিটাল সিকিউরিটি আইন একটি কথা বলে শেষ করে এই পর্যায়ে যে আপনি দেখবেন যে সংসদে যেদিন সড়ক পরিবহন আইনটি হয়েছিল, একই দিনে ডিজিটাল সিকিউরিটি আইনটি সংসদে পাস হয়েছে। কিন্তু পরিবহন শ্রমিকদের, পরিবহন মালিকদের বাধার মুখে সরকার কিন্তু এই পরিবহন আইনটিকে কার্যকর করতে পারেনি আজ পর্যন্ত। কিন্তু আমাদের অসংখ্য প্রতিবাদের মধ্যেও ডিজিটাল সিকিউরিটি আইনটি পাস করা হয়েছে এবং প্রয়োগ করা হচ্ছে এবং কোথাও কোথাও অপপ্রয়োগ হচ্ছে। আমরা তো সবাই জানি যে মুক্ত সাংবাদিকতার প্রথম শর্তই হচ্ছে মুক্ত সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা। নিশ্চয়ই একটি সমাজে যখন মুক্তভাবে মত প্রকাশ করা না হয়, সেটি তো আসলে একটি সমাজ থেকে মুক্তভাবে চলতে পারছে না, সেটি সূচক। কাজেই আমরা যখনই যে কোনো পর্যায়ে আমরা দেখি যে আমি মত প্রকাশ করতে পারছি না, আমি বলি যে মত প্রকাশ দুইটি জায়গা। আমি যদি উদ্দেশ্যমূলক ভাবে ডেলিবারেটলি রাষ্ট্রকে, কোনো ব্যক্তিকে, কোনো প্রতিষ্ঠানকে অপমানিত করার জন্য আমার মত প্রকাশের জায়গাটি ব্যবহার করি, সেটিকেও সঠিক তথ্য দিয়ে মোকাবেলা করতে হবে, সঠিক প্রতিষ্ঠান দিয়ে মোকাবেলা করতে হবে। আর স্বাভাবিকভাবে যে একটি মত প্রকাশের যে জায়গা, সেই জায়গাটিকে অবশ্যই অবারিত রাখতে হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আমরা প্রায় শেষ দিকে চলে আসছি। আচ্ছা, রাজনীতির ক্ষেত্রে কাঠামোগত কোনো পরিবর্তন আনবে এই করোনা ভাইরাস? রাজনীতির ক্ষেত্রে আমি জানি না কাঠামোগত পরিবর্তন আনবে কিংবা, কিন্তু একটি সমালোচনা আমরা প্রত্যক্ষ করছি, দুইটি সমালোচনা প্রত্যক্ষ করছি। একটি সমালোচনা আমরা দেখছি যে সরকারের যে সকল দানের আয়োজন, সামাজিক সুরক্ষার আয়োজন, তার সবকিছুর মূল জায়গায় থাকছে সরকারি আমলারা। সরকারি দলের উপস্থিতি আছে, কিন্তু সরকারি দল এবং সরকার এদের মধ্যে পার্থক্যটা করা খুব কঠিন হয়ে যাচ্ছে। যার ফলে সরকারি দল মনে করছে যে সরকার যা করছে এটি তাদের করণীয়, আর সরকার যা মনে করছে এটি তাদের করণীয়। যদিও আমরা গত ২-৩ দিন আমরা প্রত্যক্ষ করছি যে সরকারি দলের কিছু কিছু উদ্যোগতা প্রত্যক্ষ করছে। আরেকটি হচ্ছে সরকারের বাইরে যে রাজনৈতিক দল আছে, আমাদের যে কোনো দুর্যোগের সময় আমরা দেখেছি আমাদের সমাজের সাংস্কৃতিক সংগঠনগুলি, আমাদের রাজনৈতিক সংগঠনগুলি একসাথে দাঁড়ায়। সেই জায়গাটাতে কিছু কিছু উদ্যোগ আছে, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, এনজিওগুলির কিছু উদ্যোগ আছে, কিন্তু সরকারের বাইরে যে রাজনৈতিক দলগুলি, তাদের খুব বড় মাপের উদ্যোগ আমি প্রত্যক্ষ করছি না। কাজেই
এই যে সংকট, এই সংকটের সময় রাজনীতির সামনে দুই সুযোগ তৈরি করেছে যে তোমার তাদের কাছে দল কি সরকারি দল, কি বিরোধী দল, কি এমপি, কি নন এমপি, তাদের সামনে একটু সুযোগ এসেছে যে তারা এই সংকটের সময় সাধারণ মানুষের কাছে দাঁড়ায় কিনা। বাংলাদেশের সাধারণ মানুষ নিজেরাই নিজেদের ভাগ্যকে নিয়ন্ত্রণ করে। আমরা আয়না দেখেছি, আমরা ফিরোজ দেখেছি, দুর্যোগ করে যাওয়ার পরে তারা নিজেরাই নিজেদের মধ্যে দাঁড়িয়েছে। কিন্তু এই সংকটের সময় যখনই কোনো দল, যখনই কোনো ব্যক্তি, যখনই কোনো প্রতিষ্ঠান দাঁড়ায়, তারা সাহস পায়। কাজে এইটি রাজনৈতিক দলের সামনে একটি বড় সুযোগ তৈরি হয়েছে যে তারা গণমানুষের কাছে, সাধারণ মানুষের কাছে কতটা কাছে গিয়ে দাঁড়াতে পারেন। আরেকটি হচ্ছে আমাদের রাজনৈতিক নানা মত প্রতিকার পরেও আমরা দেখলাম যে এই করোনা সংকটের শুরুর দিকেই আমাদের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসনকে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে এবং তার মধ্যে দিয়ে আমার একটা ধারণা হয়েছিল যে রাজনৈতিক সহমতের জায়গাটাতে, রাজনৈতিক সহনশীলতার জায়গাটাতে একটি ক্ষেত্র বোধহয় তৈরি হলো। এটি একটি সুযোগ যে সংকট মোকাবেলায় সকল রাজনৈতিক দল যদি পারস্পরিক বিষয়দের জায়গা থেকে বের হয়ে এক সুরে যদি কথা বলেন, সেটি আমাদের রাজনীতি থেকে বড় ইতিবাচক পরিবর্তন আনে। কারণ দেশটি যদি আরো দরিদ্রের জায়গায় চলে যায়, দেশটি যদি হতদরিদ্রের সংখ্যা বেড়ে যায়, দেশে যদি দুর্ভিক্ষজনক পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে যারাই ক্ষমতায় আছেন তারা হয়তো প্রথম শিকার হবেন, প্রথম ক্ষতিগ্রস্ত হবেন, প্রথম মানুষের কাছে সমালোচিত হবেন। কিন্তু চূড়ান্ত বিচারে যারা ক্ষমতায় যেতে চান তাদের কিন্তু খুব ভালো সময় আসে না। কাজে সংকটটি সবার জন্য, কি ক্ষমতায় কি বাইরে, সবাই এই জায়গাটাতে একটা সহমতের ভিত্তিতে সংকট মোকাবেলা করতে পারবেন। এটির একটা সুযোগ তৈরি হয়েছে। আমরা যদি এখান থেকে শিক্ষাটা নিতে পারি, আমাদের রাজনীতির একটা গুণগত পরিবর্তন আসতে পারে। শেষ কথা, যেখানে ন্যায় বিচার সেখানেই জয়। আর এই প্রত্যাশা রেখেই আজকের এই অনুষ্ঠানের এখানেই সমাপ্তি টানছি। ভালো থাকবেন বুলবুল। আপনিও ভালো থাকবেন, যারা শুনলেন তারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।